This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 নির্বাচনের আগে প্রথম একজন অস্থায়ী সভাপতি মনোনীত হওয়া উচিত। আজকে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে বলা যেতে পারে সবচেয়ে উপদ্রুত রাজ্য। আমাদের পাশে একটা ইসলামী রাষ্ট্র আছে, তারা 24 ঘন্টা পশ্চিমবঙ্গের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে, অনুপ্রবেশ করাচ্ছে, চোরাচালান করাচ্ছে, গরু চুরি করাচ্ছে, মারধর করছে, সব করাচ্ছে। সেটার বিরুদ্ধে লড়তে পারে একমাত্র বিজেপি, অন্য কোনো দল তো লড়বে না, কারণ তাদের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে তাকালে তাদের জিভ দিয়ে জল পড়ে, অন্য কেউ লড়বে না। তো বিজেপি যে লড়বে, বিজেপি কার নেতৃত্বে লড়বে? একজন সভাপতি দরকার। সভাপতি যদি আপাতত এইভাবে ঠিক করা অসুবিধে হয়, তাহলে একজন অস্থায়ী সভাপতি করে দিক। এরকম অস্থায়ী সভাপতি আমাকেই করা হয়েছিল যখন অসীম ঘোষ পদত্যাগ করেছিলেন, আমাকে করা হয়েছিল। 1 বছর পরে আমি নির্বাচনে দাঁড়াই এবং নির্বাচনে দাঁড়িয়ে আমি নির্বাচিত সভাপতি হই। তো একজন অস্থায়ী সভাপতি করা উচিত ছিল। একজন লোক, তাকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করে বসিয়ে রেখে তাকে এখানে পশ্চিমবঙ্গে সভাপতির কাজ চালাতে বলা হলো, আর সেখানে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। এই জিনিসটা তো একদমই ঠিক নয়। এটা তো 26-এর নির্বাচন, 1 বছর বাদে, এটা এই পরিপ্রেক্ষিতে এটা কাজটা একদমই ঠিক হচ্ছে না, একদম কোনো প্রশ্ন নেই। কারণ এই অস্থায়ী সভাপতি হিসেবে এমন লোককে নিতে হবে যার জনসংযোগ আছে, যার জনসমক্ষে পরিচিতি আছে, যিনি দলের হয়ে লড়ছেন। আমি তো খুব পরিষ্কার করে আগাগোড়া বলে এসছি যে সভাপতি হবার যোগ্য মানুষ একমাত্র শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী যদি অস্থায়ী সভাপতি করতে হয়, তাহলে শুভেন্দু অধিকারী হতে পারেন। আমি সঙ্গীত ব্যাপারটা খুবই ভালোবাসি, ব্যান্ডও তার মধ্যে আছে, কিন্তু যদি রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী ব্যান্ড নিয়ে একটা লড়াই বাঁধিয়ে দেন, তাহলে সেটা খুবই হবে, আদৌ অভিপ্রেত হবে না। বড় ইস্যু নিয়ে লড়াই করুন, সেটা আলাদা কথা। ব্যান্ড নিয়ে লড়াই কি? ব্যান্ড গেছে বা যায়নি, কারোর ভুল হয়েছে, কারোর ভুল বোঝাবুঝি হয়েছে, যে কোনো জিনিস হতে পারে। এ ব্যান্ড নিয়ে তো আমার স্থির বিশ্বাস যে ব্যান্ড নিয়ে রাজ্যপাল মাথায় ঘামাননি। এ ব্যাপারগুলো ঠিক করেছে তার নিচের লোকেরা। তারা যে কলকাতার পুলিশের যে ব্যান্ড আছে, সুপ্রাচীন ব্যান্ড, তুমি যেরকম বলছো, তাদেরকে আসতে দেওয়া উচিত ছিল, তাদের আসতে দেয়নি। এটা কারোর ভুল হয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে। এটাকে একটা মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপালের সংঘাত হিসেবে যদি মুখ্যমন্ত্রী নিয়ে যেতে চান, তাহলে আমি সেটা খুব অভিপ্রেত বলবো না। কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট এই জিনিস আমরা সিপিএমের আমলে দেখেছি। আমি যে বারবার বলি না, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের মেধাবী ছাত্রী, এ জিনিসটা রোজ দুবেলা প্রমাণ হয়ে চলেছে। যখন আমি তো পেশায় ইঞ্জিনিয়ার, একবার 70-এর দশকে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আইএএসের বা রাজ্য সরকারের বলা যেতে পারে একটা লড়াই বেঁধেছিল। সেই সময় ইঞ্জিনিয়ারদের যে অ্যাসোসিয়েশন ছিল ফেটো বলে, সেই ফেটো ইঞ্জিনিয়ারদের সপক্ষে এবং রাজ্য সরকারের বিপক্ষে দাঁড়িয়েছিল। তখন জ্যোতিবাবুরা তার একটা পাল্টা সংগঠন তৈরি করলেন, তার নাম অ্যাসিটো। তারপরে পুরো ব্যাপারটা যথারীতি ঘুলিয়ে গেল, কারণ অ্যাসিটোর পেছনে দোর্দণ্ড প্রতাপ সিপিএমের সমর্থন আছে। অতএব ফেটোর পক্ষে জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে গেল আর কি। তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছেন, একদম লাইনে লাইনে সিপিএমকে নকল করছেন। ডাক্তারদের সংগঠন আছে, সেই সংগঠনের সিপিএম, তৃণমূলের সংগঠন আছে, তৃণমূলের সংগঠনে সাংঘাতিক দুধে সব লোক আছেন, নির্মল মাঝির মতন লোক আছেন, যিনি নাকি তোমার এসএসকেএম হাসপাতালে নিজের কুকুরের ডায়ালিসিস করেছিলেন। তো এইরকম ধরনের লোক থাকতে আবার কি দরকার ছিল? কিন্তু আমার মনে হয় যে ওর মনে হয়েছে যে এই যথেষ্ট না, আরও একটু করতে হবে, আরও একটু দিয়ে। কারণ এই ডাক্তারদের যে আন্দোলনটা, এটা অন্য একটা খুব খারাপ দিকে চলে যেতে পারে। ইঞ্জিনিয়ারদের কায়দা করা অনেক সহজ, কারণ তাদের ওপর কারোর জীবন জীবিকা নির্ভর করে না, কিন্তু ডাক্তারদের ওপর যেহেতু মানুষের জীবন নির্ভর করে, সেই জন্য ব্যাপারটা অন্যদিকে চলে যেতে পারে। সেই জন্য তিনি এইসব করছেন। আর সময়টা যেহেতু আরজিকর আন্দোলনের সাথে মিলে যাচ্ছে, সেই জন্য এটা দিলেন আলোর মতো পরিষ্কার যে আরজিকর আন্দোলনটাই কারণ।
শশী পাজা একটা ফ্রেশ মুখ মহিলা এবং উনি চিকিৎসকও বটে। শশী পাঁজা ফ্রেশ মুখও বটে, চিকিৎসকও বটে, কিন্তু শশী পাঁজা বহুদিন ধরে তৃণমূলের হয়ে ব্যাট করছেন, অতএব নতুন কিছু নয়। নীতিবাক্যকে আমি কোনোভাবেই দেখছি না, নীতিবাক্য নীতিবাক্যই, কিন্তু উনি যে সেবাশ্রয় করেছেন, পাশাপাশি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী আছে, কেন্দ্রীয় সরকারেরও একটা আছে যেটাকে জোর করে স্বাস্থ্যমন্ত্রী এই রাজ্যের বাইরে রেখে দিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে একটা রাজনৈতিক কে আছে বলেই তো মনে হয়। আর পশ্চিমবঙ্গে তো কোনো জিনিসই রাজনীতির বাইরে হয় না। এই অমোঘ সত্যটি বহুদিন আগে অনিল বিশ্বাস বলে গিয়েছিলেন, এবং অনিল বিশ্বাসের বা তার দলের, আবার বলছি, যে মেধাবী ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই অনুসরণ করছেন, তার ভাইপো যে সেটাকে অনুসরণ করবেন তার মধ্যে আশ্চর্যের কিছু নেই। অনুসন্ধানটা, তদন্তটা যেটা হয়েছিল, যেটার ফলে চার্জশিট দাখিল হয়েছে এবং তারপরে শাস্তি হুকুম হয়েছে, এটা তো সিবিআই এর করা, এটা তো রাজ্য সরকারের নয়। রাজ্য সরকার একেবারে গোড়ার দিকে জিনিসটা করেছিল, প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল, বডি পুড়িয়ে দিয়েছিল, দ্বিতীয়বার ময়না তদন্ত হতে দেয়নি, এই সমস্ত দেয়াল টেয়াল ভেঙে দিয়েছিল, এইসব করেছিল আর কি। কিন্তু তারপরে তো ব্যাপারটা তাদের হাত থেকে চলে গেছে, এটা সিবিআইয়ের হাতে গেছে। অতএব এতে পক্ষ হতে পারে এক সিবিআই, আর অন্যদিকে আসামি অর্থাৎ এই তোমার রায়। তো সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কি করবার আছে? রাজ্য সরকার হঠাৎ তো উপর পড়া হয়ে ফাঁসি চাইছে কেন? রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ কারুকে দোষী সাব্যস্ত করতে পারে না, আসামি বানাতে পারে, তার বিরুদ্ধে একটা অভিযোগ লাগাতে পারে, কিন্তু দোষী সাব্যস্ত করতে পারে না। সিবিআই সাব্যস্ত করেছে, সেই জন্য সিবিআই এই ব্যাপারে ফাঁসি চাইতে পারে, 3 মাসের জেল বা 7 দিনের ফাঁসি যা খুশি চাইতে পারে। কিন্তু এটা রাজ্য সরকারের এখানে লোকাল স্ট্যান্ডাই কি? এটা আইনের একটা কথা যে লোকাল স্ট্যান্ডে, রাজ্য সরকারের এখানে লোকাল স্ট্যান্ডাই কি? সিবিআই তদন্ত তো শেষ হয়নি, আমি যতদূর জানি শেষ হয়নি, এখনও সিবিআই তদন্ত চালিয়ে যাবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও দিতে পারে, দেবে কিনা জানি না, কিন্তু দেবার এখন সুযোগ আছে। অতএব তার সঙ্গে রাজ্য সরকারের এই মামলায় ওদের ফাঁসি চাইবার কি কারণ তা আমি তো বুঝতে পারছি না। এগুলো হচ্ছে ইন্টারজেক্ট করা, মানে একটা মামলায় আমি পক্ষ নই, সেই মামলায় ঢুকে গিয়ে পক্ষ হওয়ার চেষ্টা করা, এই ধরনের জিনিস সাধারণত আদালত গ্রহণ করে না, যদি না যথেষ্ট কারণ থাকে, এবং আমি তো কারণ কিছু দেখতে পাচ্ছি না।